রেসলমেনিয়া 41-এ নাইট ওয়ান শেষ হয়ে গেছে। আর ভাই, কি রাত ছিল, বিশেষ করে মেন ইভেন্ট। আর মেন ইভেন্টে কি হবে, যারা আমার চ্যানেলের ভিউয়ার তারা তো আগেই অনেকটা অনুমান পেয়ে গেছিলে, কারণ আমি তোমাদের বলেছিলাম কি হতে পারে। কিন্তু সেই সময় অনেকে বলেছিল যে এইসব নাকি কিছুই হবে না। তো দেখো আলটিমেটলি কি হলো। তো যাই হোক, সেটা নিয়ে তো কথা বলবোই। বাকি আজকে পুরো রেসলমেনিয়ায় আর কি কি হলো সেটা নিয়েও কথা হবে এই ভিডিওতে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকে সবার প্রথমে ট্রিপল এইচকে আমরা দেখতে পাই। ট্রিপল এইচ সবাইকে রেসলমেনিয়ায় ওয়েলকাম করে, আর তারপর আজকের রেসলমেনিয়ার মেন শো শুরু হয়। আর যেমন অ্যানাউন্স ছিল, রেসলমেনিয়ার প্রথম ম্যাচ ছিল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য জে উসো ভার্সেস গান্থারের ম্যাচ, যেখানে সবার প্রথমে জে উসোর এন্ট্রেন্স হয়। আর একটা অসাধারণ এন্ট্রেন্স ছিল। শুরুতেই আমরা দেখতে পাই যে সবাই ইটের পতাকা নিয়ে চলে আসে, মানে র্যাম্পের মধ্যে। তাছাড়া অনেকে নাচ করছিল, আর জে উসো অডিয়েন্সের মধ্যে থেকে আসছিল। সবাই তখন ইট ইট করছিল, মানে একটা অসাধারণ মহল ছিল। ওই দিক থেকে অ্যানাউন্সার টেবিলে প্যাট ম্যাকাফি, মাইকেল কোল, তারাও সবাই ইট ইট করছিল। তো এন্ট্রেন্সটা জে উসোর অসাধারণই ছিল, প্রতিবারের মতো। তারপর আমরা দেখতে পাই গান্থারও আসে, আর তারপর এদের দুজনের মধ্যে ম্যাচটা শুরু হয়। আর এই ম্যাচের প্রথম দিকে তো গান্থার ডমিনেট করছিল, কিন্তু জে উসোর মধ্যে আজকে একটা আলাদাই কনফিডেন্স দেখা যাচ্ছিল। প্রথম দিকে প্রচুর মার খাওয়ার পরেও জে উসো কিছু কামব্যাক করার চেষ্টা করে। আর লাস্টে একটা এমন মোমেন্ট চলে আসে যেখানে গান্থার জে উসোকে চপ মারছে, আর জে উসো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। মানে জে উসোর আর কিছু হচ্ছেই না, মানে জে উসো ধরেই নিয়েছে যে আজকে না হয় মরবো, না হয় মারবো। তো তারপর আমরা দেখতে পাই একটা মোমেন্টে এসে গান্থার ফ্রাস্ট্রেটেড হতে থাকে, কারণ গান্থার সব কিছু করে নেয় তার যা যা করার ছিল, কিন্তু জে উসোকে সে পিন করতে পারে না। আর তারপর আমরা দেখি জে উসো একটা সুযোগ পায়, আর সেই সুযোগটাকে জে উসো কাজে লাগায়। আর তারপর গান্থারকে সবার প্রথমে একটা সুপার কিক দেয়, তারপর একটা স্পিয়ার মারে, তারপর মানে তিনটে কর্নার থেকে তিনটে উসো স্প্ল্যাশ মারে, কিন্তু সেখানেই গান্থারকে সে মানে পিন করে না। তারপর গান্থারকে সে তার মানে নিজের সাবমিশন মুভে আটকে দেয়। তার আগে আমরা দেখেছিলাম গান্থারও জে উসোকে সাবমিশনে আটকেছিল, কিন্তু জে উসো ট্যাপ আউট করে না। কিন্তু যখন জে উসো গান্থারের সাবমিশন মুভেই গান্থারকে আটকে দেয়, তখন আমরা দেখতে পাই গান্থার খুব সাথে সাথেই ট্যাপ আউট করে যায়। এবার বলতে গেলে এই যে এন্ডিংটা ছিল না, এটাকে হয়তো আরও বেটার করা যেতে পারতো। মানে দেখে মনে হলো মানে গান্থার খুব সহজেই যেন হার মেনে গেল। মানে আরেকটু হয়তো লম্বা টানা যেতে পারতো ম্যাচটাকে, কিন্তু এইভাবেই ডাব্লিউডাব্লিউ ম্যাচটার এন্ডিং প্ল্যান করেছিল। আর জেউসও হয়ে গেছে সেকেন্ড সুপারস্টার যে কিনা গান্থারকে ট্যাপ আউট করে হারিয়েছে। এর আগে আইজা ড্র্যাগেনউভ এটা করেছিল মানে এনএক্সটি ইউকেতে। তো তখন সে প্রথম সুপারস্টার ছিল যে কিনা গান্থারকে দিয়ে ট্যাপ আউট করেছিল। আর জেউসও সেকেন্ড সুপারস্টার হয়ে গেছে যে কিনা গান্থারকে দিয়ে ট্যাপ আউট করিয়ে সাবমিশন দেওয়ার মাধ্যমে গান্থারকে হারিয়েছে। আর এই জয়ের সাথে সাথে আমাদের জেউসও হয়ে গেছে ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো হ্যাঁ, যেই মোমেন্টটার জন্য সবাই অপেক্ষা করছিল, জেউসও সেই মোমেন্টটা পেয়ে গেছে। আর যেমন আমি তোমাদের বলেছিলাম, এই ম্যাচের শেষে আমরা জিমি উসোর রিটার্ন দেখতে পেতে পারি, আর জিমি উসো এসে জেউসোর সাথে সেলিব্রেট করতে পারে। আর ঠিক সেটাই হয়েছে, আমরা ম্যাচের শেষে জিমি উসোকে দেখতে পাই। আর তারপর আমরা দেখি জিমি উসো আর জেউসো একসাথে তার এই জয়টাকে সেলিব্রেট করতে করতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের সাথে আবার দর্শকদের মধ্যে দিয়ে চলে যায়। তো শুরুটা ঠিকঠাক ছিল। দেখো, ম্যাচটা আমি বলবো না খুব একটা ভালো ম্যাচ হয়েছে, মানে ঠিকঠাক মোটামুটি ম্যাচ ছিল। মানে জেউসোর থেকে যেমন ম্যাচ আমরা এক্সপেক্ট করতে পারি সেরকমই ম্যাচ ছিল। খুব একটা বাজে ম্যাচ ছিল না, মানে ঠিকঠাক ম্যাচে জেউসো আর কি বেরিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এন্ডিংটা হয়তো আর একটু বেটার হতে পারতো। সেটা কোথাও না কোথাও একটু যেন মানে ডাব্লিউডাব্লিউ সহজেই ছেড়ে দিয়েছে গান্থারকে, যে হ্যাঁ ঠিক আছে, যা জিতে যা, আমার দরকার নেই, এরকম টাইপের ব্যাপার হয়ে গেছে। নেক্সট আমরা ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাই, যেখানে ওয়ার রেডার্স তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এগেনস্ট নিউ ডে। এবার সত্যি কথা বলতে এই ম্যাচটাকে নিয়ে বলার মতো কিছুই নেই। এটা জাস্ট একটা নর্মাল র বা স্ম্যাকডাউনের এপিসোডের মতোই ম্যাচ ছিল। এই ম্যাচটা আমি তো জাস্ট এইটা ভেবেই দেখছিলাম যে বিগির যদি এই ম্যাচে কোনো রকম কোনো রিটার্ন হয় বা ডাব্লিউডাব্লিউ যদি কোনো রকম কোনো অ্যাঙ্গেল দেখায়, কিন্তু কোনোই কিছুই ছিল না এই ম্যাচে। এই ম্যাচটাকে কেন রেসলমেনিয়ায় রাখা হলো আমি তো সেটাই মানে বুঝলাম না। ম্যাচটা নিজের মধ্যেও একটা বেকার ম্যাচ ছিল, এমন কোনো হ্যাবক ম্যাচ কিছু ছিল না। ওয়ার রেডার্সের এন্ট্রি হয়, নিউ ডের এন্ট্রি হয়, এন্ট্রিটাও স্পেশাল কিচ্ছু ছিল না এন্ট্রিতেও। জাস্ট একটা নর্মাল র স্ম্যাকডাউনের মতো ম্যাচ এখানে হয়। আর লাস্টে আমরা দেখতে পাই মানে যেহেতু নিউ ডে হিল, তো নিউ ডে একটু চিটিং ফিটিং করে এই ম্যাচে ওয়ার রেডার্সকে হারিয়ে দিয়ে ব্র্যান্ড নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে সেখান থেকে পালিয়ে যায়।
তো এই ছিল জাস্ট এই ম্যাচে। তো এই ম্যাচটা নিয়ে বেশি আর কোনো সময় নষ্ট করেও তাই লাভ নেই, মানে জাস্ট একটা ডিসঅ্যাপয়েন্টিং ম্যাচ ছিল সত্যি কথা বলতে। এরপর আমরা নায়োমি ভার্সেস জেড কার্গিলের ম্যাচ দেখতে পাই, যেখানে নায়োমির একটা ছোটোখাটো স্পেশাল এন্ট্রেন্স ছিল, আর জেড কার্গিলের তো ওয়েদার ফোরকাস্টের সাথে এন্ট্রেন্স করেই ছিল, কারণ যেহেতু মানে জেড কার্গিল আসার আগে বলা হয় স্টোম ইজ কামিং, তাই ওয়েদার ফোরকাস্টে দেখানো হচ্ছিল যে ঝড় আসছে, আর সেইভাবেই আর কি মানে নায়োমি বলছি আমাদের জেড কার্গিলের এন্ট্রেন্স হয়। তো এন্ট্রেন্স দুজন ঠিকঠাক করে, তারপর দুজনের ম্যাচটা শুরু হয়, ম্যাচও ঠিকঠাক ছিল। আর এই ম্যাচে প্রথম দিকে নায়োমি ডমিনেট করার চেষ্টা করেছিল, কিন্তু জেড কার্গিল নিজের যে ফিজিক আছে আর নিজের যে শক্তি আছে সেটার পুরো ফায়দা নিয়েছে এই ম্যাচে। কারণ জেড কার্গিল এই ম্যাচে নায়োমির এমন কিছু মুভকে কাউন্টার করেছিল যেটা হয়তো সাধারণ কোনো সুপারস্টারের পক্ষে অত সহজে কাউন্টার করা সম্ভব নয়। জেড কার্গিল আজকে নিজের যে শক্তি আছে সেইটার একদম ভালো মতো ফায়দা তুলেছে। আর জেড কার্গিল এই ম্যাচে নায়োমির অনেকগুলো মুভকে কাউন্টার করে দিয়েছিল, আর নায়োমি তাই যেটা চেয়েছিল সেটা করতে পারেনি। আর আলটিমেটলি এই ম্যাচের শেষেও আমরা দেখি যে নায়োমি যখন নিজের ফিনিশার মারতে গেছিলো সেটাকেও জেড কার্গিল কাউন্টার করে দেয়, আর লাস্টে পাওয়ার বোম মেরে জেড কার্গিলের ফিনিশার মেরে এই ম্যাচটাকে জেড কার্গিল জিতে যায়। তো একটা ডমিনেটিং পারফরমেন্স ছিল জেড কার্গিলের তরফ থেকে, আর এটাই এক্সপেক্টেড ছিল। তো এই ম্যাচেও আমার প্রেডিকশন ঠিক হয়ে গেছে, আর জেড কার্গিল এই ম্যাচে জিতে আমার প্রেডিকশনকে ঠিক করার সাথে সাথে মানে ফিউচারের জন্য নিজেকে সিকিউর করে নিয়েছে, কারণ পরপর দুটো রাসেলমেনিয়াতেই জেড কার্গিল ভিক্টরি পেয়েছে, যেটা সব সুপারস্টারের কপালে হয়তো থাকে না। নেক্সট ম্যাচ আমরা দেখতে পাই ফর ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ, যেখানে LA নাইটের একটা স্পেশাল এন্ট্রেন্স হয় গাড়ি করে, আর তাছাড়া জেকব ফাটু একটা ভূতের মুখোশ পরে চলে এসেছিল। তো এন্ট্রেন্সের পর এই ম্যাচটা যখন শুরু হয় তখন জেকব ফাটু তো এই ম্যাচে নিজের মানে জেকব ফাটুকে আমরা যেই জন্য চিনি আর কি, সেটা জেকব ফাটু দেখিয়ে দিয়েছিল, মানে পুরোপুরি ডমিনেট করছিল। এমনকি এটা বিএফটিকেও মানে আমাদের জেকব ফাটু কাউন্টার করে দিয়েছিল। কিন্তু তারপর এই ম্যাচে এলএ নাইটের পারফরমেন্সও কোনো অর্থে কম ছিল না। এলএ নাইটও জেকব ফাটুকে বরাবরের টক্কর দিয়েছে বলা যেতে পারে। এলএ নাইটের একটা মুভ আমার দারুণ লেগেছিল, যখন জেকব ফাটু হাওয়ায় ছিল আর সেখান থেকে একটা বিএফটি মেরে দিয়েছিল এলএ নাইট। মানে এলএ নাইটও আজকে দেখিয়ে দিয়েছিল যে এলএ নাইটও কোনো ছোটোখাটো খেলোয়াড় না। কিন্তু যাই হোক না কেন, জেকব ফাটুর পাওয়ার এলএ নাইটের সামনে আর কি মানে একটু ওভার পাওয়ারই হয়ে গেছিলো, আর তার ফলে আমাদের জেকব ফাটু এই ম্যাচে এলএ নাইটকে লাস্ট অব্দি হারিয়ে দেয়, মানে শেষ অব্দি হারিয়ে দিয়ে ব্র্যান্ড নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হয়ে যায়। তো এলএ নাইটের টাইটেল রিং এখানেই শেষ হয়, আর আমি বলবো না এলএ নাইটের টাইটেল রিংটা খুব একটা মেমোরেবল ছিল, কিন্তু আজকের ম্যাচে এলএ নাইট পারফরমেন্সটা ভালো দিয়েছিল। এবার দেখা যাক আমাদের জেকব ফাটু এখান থেকে এই টাইটেলটার প্রেস্টিজ কতটা বাড়াতে পারে। কিন্তু হ্যাঁ, আমরা বলতে পারি এরপর একটা ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য ডমিনেটিং টাইটেল রিং আমরা দেখতে পাবো ফ্রম জেকব ফাটু। নেক্সট ম্যাচ আমরা দেখতে পাই এল গ্রান্ডে আমেরিকানো ভার্সেস রে ফিনিক্সের মধ্যে। এবার মিস্ট্রিও নয় কেন, কারণ ডাব্লিউডাব্লিউ রেসলমেনিয়া শুরু হওয়ার কিছুক্ষণ আগেই এটা অ্যানাউন্স করে দিয়েছিল যে অ্যাকচুয়ালি রে মিস্ট্রিও ইনজিওর্ড হয়ে গেছে, আর রে মিস্ট্রিও এই ম্যাচের জন্য মেডিকেলি ক্লিয়ার না। তো রে মিস্ট্রিওকে মানে আর কি বদলাতে হবে। তো রে মিস্ট্রিওর জায়গায় এখানে রে ফিনিক্স এসেছিল। তো আমি শুধু ড্র্যাগন লির কথা ভাবছি, ড্র্যাগন লি ভাববে আমি এতদিন রে মিস্ট্রিওর সাথে থেকে কী পেলাম, যখন রে মিস্ট্রিওর বদলে কাউকে যেতেই হতো তাহলে তো আমিও যেতে পারতাম, কিন্তু আমার বদলে রে ফিনিক্স। তো ড্র্যাগন লির জন্য সত্যি একটু খারাপ লাগছে, কিন্তু যাই হোক না কেন এই ম্যাচে আর কিছু বেঁচে ছিল না। এবার যখন ম্যাচটাই পাল্টে গেছে তখন এই ম্যাচেটার কী বা প্রেডিকশন কী বা কী। আমি তো বলেছিলাম যে রে মিস্ট্রিও এই ম্যাচে জিতে যাবে, কিন্তু যখন রে মিস্ট্রিও ম্যাচেই ছিল না তখন এই ম্যাচে কে জিতলো কে হারলো কী বা আসে যায়। তো এই ম্যাচটা আমরা দেখতে পাই যে এই ম্যাচে দেখেই বোঝা যাচ্ছিল যে লাস্ট মোমেন্টে চেঞ্জ করা হয়েছে, কারণ রে ফিনিক্সের কাছে আজকে মনে হয় ঠিকঠাক রাসেলমেনিয়ার গিয়ারও ছিল না। তো মানে আমাদের এল গ্র্যান্ডে আমেরিকানোর এন্ট্রেন্স হয়, যেখানে ডাব্লিউডাব্লিউ পুরো ফিল্টার লাগিয়ে দিয়েছিল একদম স্ক্রিনে। তারপর রে ফিনিক্সেরও মানে আর কি এন্ট্রি হয়। তো তারপর ম্যাচটা শুরু হয়, ম্যাচটা ঠিকঠাক ম্যাচ ছিল, মানে নর্মাল যেমন আমরা মানে এটাও খুব একটা হ্যাবক ম্যাচ ছিল আমি বলবো না, কিন্তু হ্যাঁ নর্মাল ভালো ম্যাচ ছিল একটা। কিন্তু এই ম্যাচেও আমরা সেই মানে একটা ম্যাচের টার্নিং পয়েন্ট যেটাকে বলা যেতে পারে, সেখানে দেখি যে এল গ্র্যান্ডে আমেরিকানো সেই তার মাথায় একটা লোহার পিস লাগিয়ে নেয়, কিন্তু আমাদের রে ফিনিক্স সেটা বুঝতে পারে না। রে ফিনিক্স তার একটা মুভ দিতে গিয়ে তার মাথাতেই লাথি মারে, আর সেই লাথিটা মারার জন্য তার পায়ে চোট লেগে যায়। তারপর সেই চোটটাকে কাজে লাগিয়ে আমাদের চ্যাড গেবিল চ্যাড গেবিল না এল গ্র্যান্ডে আমেরিকানো তাকে অ্যাঙ্কেল লকে আটকে দেয়। তারপরে এইভাবে আর কি সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের এল গ্র্যান্ডে আমেরিকানো এখানে রে ফিনিক্সকে হারিয়ে এই ম্যাচটা জিতে যায়। তো এখানেও এল গ্র্যান্ডে আমেরিকানো চিটিং করে জিতেছে। আর লাস্টে আমাদের ট্রিপল এর একজন ফর্মার চ্যাম্পিয়ন এসে আমরা দেখতে পাই যে আমাদের রে ফিনিক্সকে আর কি ওঠাচ্ছে। আর তার আগেও মানে এই ম্যাচটা শুরু হওয়ার আগেও ট্রিপল এর ফর্মার চ্যাম্পিয়ন আমাদের এল গ্র্যান্ডে আমেরিকানোর উপর অ্যাটাক করে দিয়েছিল। এবার ট্রিপল এর ফর্মার চ্যাম্পিয়ন কেন এসেছিল, এর কারণ হচ্ছে ডাব্লিউডাব্লিউ ট্রিপল এ প্রমোশনকে কিনে নিয়েছে। তো মেক্সিকোতে যে ট্রিপল এ প্রমোশন ছিল, যেটাকে লুচা আন্ডারগ্রাউন্ডও বলা যেতে পারে, তো সেই কোম্পানিটাকে ডাব্লিউডাব্লিউ কিনে নিয়েছে। মানে এখন ডাব্লিউডাব্লিউতে তোমরা অনেক লুচাডোর বা লুচা সুপারস্টারদের আবির্ভাব দেখতে পেতে পারো।
পারো ফিউচারে আর কি। এরপর আমরা ম্যাচ দেখতে পাই WWE ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে দুজনেরই মানে টিফিনি স্ট্র্যাটন আর শার্লেট দুজনেরই এন্ট্রেন্সটা আমার দারুণ লেগেছে। যেখানে টিফিনির তো একটা বারবি ডলের এন্ট্রেন্স হয়েছিল, যেটা দুর্দান্ত কিউট লাগছিল। আর তাছাড়া আমাদের শার্লেট ফ্লেয়ারও পুরো রানীর মতো করে একটা মার্সিডিজ গাড়ি করে আসে, মেবি মার্সিডিজই ছিল আমি যদি ঠিক বলি, ভুল বললে ঠিক করে দিও। আর তাছাড়া পুরো রানীর মতো তার এন্ট্রেন্স হয়, মানে দুজনেরই এন্ট্রেন্সটা দেখার মতো ছিল। তারপর ম্যাচটা শুরু হয়, ম্যাচটাও দেখার মতো ছিল, কারণ ম্যাচে আমরা দুজনের তরফ থেকেই মানে কি বলবো, মানে এমন বলবো না যে কেউ এই ম্যাচে পুরোপুরি ডমিনেট করেছে। এই ম্যাচে শার্লেট ফ্লেয়ারেরও যতটা চান্স মনে হচ্ছিল, টিফিনি স্ট্র্যাটনেরও ততটাই চান্স মনে হচ্ছিল। কিন্তু কনফিউজিং ব্যাপার এটা ছিল যে দুজনের আজকে রেসলিং গিয়ারও অনেকটা সেম ছিল আর সেম কালারের ছিল, তাই দুজনকে ঠিকমতো চেনাও যাচ্ছিল না। কিন্তু যাই হোক না কেন, আমরা দেখতে পাচ্ছিলাম শার্লেট ফ্লেয়ার কোনো মুভ দিলে আমাদের টিফিনি স্ট্র্যাটন তার কাউন্টার মুভ দিচ্ছে, আমাদের টিফিনি কোনো মুভ দিলে আমাদের শার্লেট ফ্লেয়ার সেটার কাউন্টার মুভ দিচ্ছে। তো এইভাবে দুজন মানে আজকে দুজনেই যে জেতার জন্য এসেছিল, দুজনের মধ্যে নিজেকে প্রমাণ করার একটা যে আগুন জ্বলছিল সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর তারপর আমরা এই ম্যাচের শেষ হতে হতে দেখতে পাই যে আমাদের টিফিনি স্ট্র্যাটনি এই ম্যাচে ধীরে ধীরে শার্লেটের উপর মানে ডমিনেট করতে থাকে, কিন্তু লাস্ট মোমেন্ট অবধিও দুজন মানে দুজনের 100% দিয়েছে। শার্লেটের যে সাবমিশন মুভ সেখান থেকে টিফিনি বেরিয়ে যাচ্ছে, টিফিনি সাবমিশন মুভ থেকে শার্লেট বেরিয়ে যাচ্ছে, দুজনই টপ রোপ থেকে মুভ দিচ্ছে, দুজন দুজনের স্পেশাল মুভ দেখাচ্ছে, দুজনেই যে ভালো অ্যাথলিট সেটাও দুজন প্রমাণ করছে বারবার। কিন্তু এই ম্যাচের লাস্ট মোমেন্টে আমরা দেখতে পাই যে টিফিনি স্ট্র্যাটন হয়তো তার কয়েকটা দাঁত হারিয়ে ফেলেছে এই ম্যাচের জন্য, কিন্তু এই ম্যাচে শার্লেটের যে অ্যাঙ্কেলটা ছিল যেখানে কিনা একটা সাপোর্ট লাগানো ছিল সেটাকে টিফিনি স্ট্র্যাটন ভালো মতো এক্সপোজ করে, সেইটার ফায়দা তোলে আর লাস্ট অবধি তার ফিনিশার শার্লেটকে সে মেরে দেয়, মেরে দিয়ে এই ম্যাচে তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়। তো এই ম্যাচেও আমার প্রেডিকশন পুরোপুরি ঠিক হয়ে গেছে, আর এই ম্যাচে আমাদের টিফিনি স্ট্র্যাটনের কাছ থেকে WWE ওমেন্স চ্যাম্পিয়নশিপ কোথাও যায়নি, শুধু যা গেছে সেটা হলো তার সামনের একটা কি দুটো দাঁত। কিন্তু যাই হোক না কেন, এবার টিফিনি ওমেন্স ডিভিশনকে ডমিনেট করতে চলেছে। শার্লেটকে যখন হারিয়ে দিয়েছে তখন এবার সত্যি টিফিনিকে থামানো কঠিন হতে চলেছে বাকি যে কোনো সুপারস্টারের পক্ষে। আর ফাইনালি যদি কথা বলা হয় রাসেলমেনিয়া 41-এর নাইট 1-এর মেন ইভেন্টের, তো সবার প্রথমে আমরা সেথ রলিন্সের একটা গ্র্যান্ড এন্ট্রেন্স দেখতে পাই, যেখানে ফ্লেম থ্রোয়ারের সাথে সবার প্রথমে সেথ রলিন্স এন্ট্রেন্স করেছিল, তারপর হঠাৎই লাইট অফ হয়ে যায়, আর তারপর আমরা দেখতে পাই সেথ রলিন্স পুরো আলোয় আলো হয়ে যায়, মানে একটা সাদা গিয়ার পরে আর কি এন্ট্রি করে। নেক্সট আমরা দেখতে পাই রোমান রিংসের এন্ট্রেন্স, যেখানে আর কি উপরে যে কার্ডগুলো ঝোলানো ছিল সেগুলো পুরো নিচে চলে এসেছিলো, সেখানে তার পুরো সামোয়ান ডাইনেস্টিকে দেখানো হচ্ছিলো, মানে তার পরিবারে কে কে আছে। তো রোমান রিংসের এন্ট্রিটাও ঠিকঠাক ছিল, বলবো না গ্র্যান্ড এন্ট্রি ছিল আগের 2 বছরের মতো, কিন্তু হ্যাঁ ঠিকঠাক এন্ট্রেন্স রোমান রিংসকেও দেওয়া হয়েছিল, পায়েরও ছিল রোমান রিংসের এন্ট্রেন্সে। কিন্তু সব থেকে ভালো যার এন্ট্রেন্স ছিল সেটা ছিল আমাদের CM পাঙ্কের, কারণ আমাদের লিভিং কালার লাইভ পারফর্ম করছিল তার থিম সং, যেখানে পুরো লাইভ ব্যান্ডের সাথে CM পাঙ্কের এন্ট্রেন্স হয়, তার সাথে পল হেমন ছিল। তো পল হেমন আর CM পাঙ্কের বন্ধুত্বটা দেখে ভালো লাগছিল তখন, মানে সেই মুহূর্তের জন্য। তো তারপর তিনজনের এন্ট্রেন্সের পর এই ম্যাচটা শুরু হয়। এবার এই ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই যে সেথ রলিন্স আর রোমান রিংসকে দেখে আমাদের CM পাঙ্ক বেরিয়ে যায়, আর তারপর সেথ রলিন্স আর রোমান রিংসের মধ্যে ম্যাচটা শুরু হয়। কিন্তু তারপর ধীরে ধীরে CM পাঙ্কও এই ম্যাচের মধ্যে আসে, আর তারপর তিনজনের মধ্যে মারপিট শুরু হয়। তারপর আমরা দেখি যে সেথ রলিন্স রোমান রিংসকে স্টিল স্টেপসের মধ্যে ফেলে দিয়ে রোমান রিংসের খেলা কিছুক্ষণের জন্য শান্ত করে দেয়। তারপর সেথ রলিন্স আর CM পাঙ্ক অডিয়েন্সের মধ্যে গিয়ে মানে মারপিট করতে থাকে, সেখানে যত ডাস্টবিন ছিল সেই ডাস্টবিন তুলে তুলে একে অপরের গায়ে মারে। কিন্তু তারপর কোথার থেকে যেন রোমান রিংস একটা উড়ে দুজনের গায়ে পড়ে, আর এইখান থেকে রোমান রিংসের ডমিনেন্স শুরু হয়। তারপর তো রোমান রিংস পুরো ডমিনেট করতে থাকে দুজনকে, কেউ রোমান রিংসকে ছুতেও পারে না। কিন্তু তারপর যখন ধীরে 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 রোমান রিংস মানে রিংয়ের দিকে যায়, মানে প্রথমে একটা টেবিল ভাঙার পরিকল্পনা ছিল কিন্তু সেখানে কোনোভাবে কাউন্টার হয়ে যায়। কিন্তু তারপরেও মানে সেথ রলিন্স CM পাঙ্ক দুজনকেই রোমান রিংস একের পর এক মেরে যাচ্ছিল, কিন্তু যখন রোমান রিংস সুপারম্যান পাঞ্চের জন্য যাচ্ছিল তখন ওইখান থেকে CM পাঙ্কের কামব্যাক হয়ে যায়। তারপর CM পাঙ্ক রোমান রিংসকে GTS মারার চেষ্টা করে, তারপর আমরা GTS খেয়েও যায় রোমান রিংস, আমরা রোমান রিংসকে GTS খেতে দেখি, আমরা ওই দিক থেকে পেডিগ্রি খেতে দেখি, কিন্তু রোমান রিংস তবু কিক আউট করে। তারপর সেথ রলিন্স একটা স্টোম্পও মেরে দিয়েছিল, কিন্তু সেখান থেকেও রোমান রিংস কিক আউট করে। তারপর ওই দিক থেকে আমরা দেখতে পাই রোমান রিংস আর সেথ রলিন্স আর CM পাঙ্ককে মাল্টিপল স্পিয়ার মেরেছিল এই ম্যাচে। তো এই ম্যাচে কেউই হার মানছিল না, মানে ফিনিশার সবাই খাচ্ছিল কিন্তু কেউ হার মানছিল না, সবাই প্রায় একে অপরের ফিনিশার 2-3 বার করে তো খেয়েইছে। কিন্তু এবার বোঝা যাচ্ছিল যে এবার ম্যাচটা ধীরে ধীরে শেষ হতে চলেছে, আর এরপর একটা ফিনিশার যে ঠিকঠাক মেরে দেবে সে এই ম্যাচে জিতে যাবে। ম্যাচের মাঝখানে আমরা শিল্ডেরও একটা মোমেন্ট দেখতে পেয়েছিলাম, যেখানে সেথ রলিন্স রোমান রিংসকে বোঝানোর চেষ্টা করছিল
যাচ্ছিল যে আমরা এই কোম্পানির লোক, কিন্তু এ বাইরে থেকে এসেছে, আগে একে শায়েস্তা কর, চল আমরা শিল্ডের পাওয়ার বোম মারি। তো আমরা দেখতে পাই যে নতুন অ্যানাউন্সের টেবিলগুলো যেগুলো ভাঙতে চায় না, সেইখানে গিয়ে সেথ রলিন্স রোমান রিংসকে দিয়ে একটা শিল্ড পাওয়ার বোম মারানোর চেষ্টা করছিল সিএম পাঙ্ককে। আর কোথাও না কোথাও দেখে মনে হচ্ছিল রোমান রিংস রাজি হয়েও গেছে, কিন্তু একদম লাস্ট মোমেন্টে রোমান রিংসের মুড পাল্টে যায়। রোমান রিংস সেথ রলিন্সের উপরে অ্যাটাক করে, আর তারপর সিএম পাঙ্ককে একা তুলে একটা পাওয়ার বোম মারে একটা টেবিলটা পুরো ভেঙে যায়। এই প্রথমবারের জন্য এই নতুন অ্যানাউন্সার টেবিল আমি ভাঙতে দেখলাম। তারপর শুধু সিএম পাঙ্ককে না, সেথ রলিন্সকেও তুলে আরেকটা টেবিলে মারে, সেই টেবিলটাও ভেঙে যায়। তো এরপর দেখে মনে হচ্ছিল যে এবার তো রোমান রিংস জিতেই যাবে, কিন্তু রোমান রিংস যখন রিংয়ে তারপর যায়, গিয়ে সেথ রলিন্সকে একটা স্পিয়ার মারতে যায়, তখন সেথ রলিন্স সেটাকে কাউন্টার করে দিয়ে দেয় একটা পেডিগ্রি। তো এইখান থেকে ম্যাচের মোমেন্টাম আবার শিফট হয়, তারপর আবার তিনজনের মধ্যে আমরা অ্যাকশন দেখতে পাই। কিন্তু এই ম্যাচের শেষ মোমেন্টে আমরা দেখতে পাই একটা অসাধারণ সিকোয়েন্স, যেখানে আমরা দেখতে পাই যে সবার প্রথমে সিএম পাঙ্ক সেথ রলিন্সকে তুলে একটা জিটিএস মারে, তারপর ওই দিক থেকে সিএম পাঙ্ককে রোমান রিংস একটা স্পিয়ার মেরে দেয়, আর তারপর পড়তে পড়তে সেথ রলিন্স রোমান রিংসকে একটা স্টোম্প মেরে দেয়। আর এইভাবে তিনজনই আর কি পড়ে যায়, আর কারোর মধ্যে কোনো দম থাকে না। এবার এখানে খেলা ছিল পল হেমনের, মানে পল হেমন এখানে যাকে সাহায্য করবে এরপর সেই জিতবে। তো পল হেমন এবার বাইরে থেকে একটা স্টিল চেয়ার তুলে আনে। এবার ডিসিশন ছিল পল হেমনের হাতে যে সে কাকে সাহায্য করবে। তো রিংয়ে পড়েছিল একদিকে সিএম পাঙ্ক আর একদিকে রোমান রিংস। তো পল হেমন দুজনের দিকেই তাকায়, কিন্তু চেয়ারটা সে দেয় সিএম পাঙ্ককে। তো রোমান রিংস সেটা দেখে পুরো আপসেট হয়ে পড়ে যে আলটিমেটলি তার ওয়াইজম্যান তাকে বিট্রে করেই ফেললো। তো তারপর পল হেমন রিংয়ে যায়, আর যেহেতু ট্রিপল থ্রেট ম্যাচ ছিল, কোনো রকম কোনো ডিসকোয়ালিফিকেশন তো ছিল না। তো পল হেমন রিংয়ে যায়, সিএম পাঙ্ককে তোলে, আর সিএম পাঙ্ক যখন রোমান রিংসকে চিয়ার শট মারতেই যাবে, তখন সিএম পাঙ্ককে পল হেমন দিয়ে দেয় একটা লো ব্লো। আর সেইটা দেখে তো রোমান রিংস দারুণ আনন্দ পায়, আর সিএম পাঙ্ককে পল হেমন বিট্রে করে দেয়। তো তারপর দেখে মনে হয় যে সিএম পাঙ্ককে বিট্রে করেছে। তো এবার আমি ভাবছিলাম যে এবার কি রোমান রিংসকে চেয়ারটা দেবে, আমি তো ভেবেছিলাম চেয়ারটা দেবেও না, কিন্তু আমরা দেখি তারপর পল হেমন রোমান রিংসকে চেয়ারটা দেয়, আর সিএম পাঙ্ককে বলে যে তুই আমায় এটা করতে বাধ্য করেছিস, তুই আমায় এই সিচুয়েশনে ফেলেছিস। তো তারপর রোমান রিংসকে চেয়ারটা দেওয়ার পর রোমান রিংস সেই চেয়ার দিয়ে সিএম পাঙ্ককে ভালো মতো মারার পর সিএম পাঙ্কের খেলা এই ম্যাচে শেষ হয়ে যায়। তো তারপর পল হেমন রোমান রিংসের নজর নিয়ে যায় সেথ রলিন্সের উপর, আর তারপর সেথ রলিন্সকে মারতে বলে। আর সেথ রলিন্স পুরো সেই পজিশনেই ছিল যেই পজিশনে আর কি আগের বছর চিয়ার শট খেয়েছিল রোমান রিংসের কাছে। তো আবার পুরো সেম জিনিস রিপিট হতেই যাচ্ছিল, কিন্তু আমি তখনই ভাবছিলাম যে না 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 না, যখন সিএম পাঙ্কে মানে ধোকা দিয়েছে, তখন পল হেমনকে আর ভরসা করা যায় না, পল হেমন আবার কিছু একটা করতে চলেছে। আর সেটা ভাবতেই পল হেমন রোমান রিংসকেও দিয়ে দেয় একটা লো ব্লো। আর এইটাই ছিল সব থেকে বড় রেসলমেনিয়া মোমেন্ট, যে ওয়াইজ ম্যান তার ট্রাইবেল চিফকে অবশেষে তার মানে ফাইনালি অফিসিয়ালি বিট্রে করেই দিল। তারপর সেই লো ব্লোটা খাওয়ার পর রোমান রিংসের হাত থেকে চেয়ারটা পড়ে যায়, তারপর সেই চেয়ারটা নিয়ে গিয়ে পল হেমন তুলে দেয় সেথ রলিন্সের হাতে। আর তারপর সেথ রলিন্স সেই চেয়ারটা দিয়ে রোমান রিংসকে একটা চেয়ার শট মারে, তারপর একটা স্টোম্প মারে, তারপর রোমান রিংসকে পিন করে সেথ রলিন্স এই ম্যাচে জিতে যায়। আর এই ম্যাচের শেষে আমরা দেখি যে না তো সিএম পাঙ্ক না তো রোমান রিংস, পল হেমন আলটিমেটলি চলে যায় সেথ রলিন্সের দিকে। আর তারপর থেকে সেথ রলিন্সের সাথেই পল হেমন থাকে, এমনকি পল হেমন সেথ রলিন্সের সাথে এক্সিটও করে। আর এইটা সেথ রলিন্সের জন্য আনন্দের মোমেন্ট হলেও রোমান রিংস আর পল হেমনের জন্য একটা হার্ট ব্রেকিং মোমেন্ট ছিল। আর রোমান রিংস পরপর দুটো রেসলমেনিয়াতে পিন হয়ে হেরেছে, এটাও খুব একটা ভালো রেকর্ড না, কিন্তু যাই হোক না কেন, গত 10 বছরে তো রোমান রিংসেরই ডমিনেন্স ছিল রেসলমেনিয়ায়, মানে 10টা বছরে 10টা মেন ইভেন্ট, মাত্র একটা বছর মাঝখানে কোভিডের এটাকে বাদ দিয়ে দিলে। তো অসাধারণ একটা রেকর্ড, কিন্তু এইখানেই এইভাবে আজকে পুরো ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যায়। কারণ সেথ রলিন্স তো বলেছিল যে সেথ রলিন্স যেটা করতে চলেছে সেটা ইন্ডাস্ট্রি চেঞ্জিং হতে চলেছে, আর এই ইন্ডাস্ট্রির ভালোর জন্য হতে চলেছে, মানে এই কোম্পানির ভালোর জন্যই হতে চলেছে। তো এবার দেখে মনে হচ্ছে আমরা রোমান রিংসকে আবার কবে দেখতে পাবো তা তো জানি না, কিন্তু সিএম পাঙ্ক এবার সেথ রলিন্স আর পল হেমনকে ছাড়বে কি না সেটা দেখার বিষয় হবে। কিন্তু এই ম্যাচের শেষে এখানে তো রেসলমেনিয়া শেষ হয়ে যায়, কিন্তু রেসলমেনিয়ার পরে আমরা দেখতে পাই যে আমাদের সিএম পাঙ্কও মানে মন ফোন খারাপ করে রিংয়ের মধ্যে বসে আছে, আর রোমান রিংসও মন ফোন খারাপ করে রিং থেকে আর কি চলে যাচ্ছে। তো এই একটা ভিডিও সামনে এসেছিল। তো এইটা একটা অসাধারণ টুইস্ট ছিল, কিন্তু এটা যারা আমার চ্যানেলের দর্শক তারা তো আগেই অনেকটা ধারণা পেয়ে গেছিলো, কারণ আমি তোমাদের বলেছিলাম এরকম কিছু একটা হতে পারে। আর আমি তোমাদের আজকে এটাও বলে রাখছি, এখানেই শেষ না, এখনও খেলা বাকি আছে, কালকে এখনও অনেক কিছু ঘটবে। তো দেখা যাক সেটা নিয়ে কোনো ভিডিও বানাই কিনা, এরপরে যদি সময় থাকে অবশ্যই বানিয়ে দেবো, কিন্তু এখানেই খেলা শেষ না, মানে এইখানেই শেষ হয়নি, এখনও নাইট 2 বাকি আছে,
অনেক কিছু হবে। কিন্তু যাই হোক না কেন, নাইট 1 তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো মানে তাড়াতাড়ি বলতে কি সব বলি, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর বাকি তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তো নাইট 1 শেষ হয়ে গেছে কিন্তু নাইট 2 এখনও বাকি আছে, তো সেটার জন্য এক্সাইটেড থাকো। আর তোমাদের সাথে কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।